হিমালয় দক্ষিণ এশিয়ার হৃদয়ে বিস্তৃত, যা কেবল পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা নয়। এর প্রতিটা শৃঙ্গে লুকিয়ে আছে প্রাচীন রহস্য, অজানা জীবনের গল্প এবং পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণের রহস্যময় সূত্র। এখানেই রয়েছে মাউন্ট এভারেস্টের মতো শৃঙ্গ থেকে রহস্যময় প্রাণী ইয়তির গল্প। এই পর্বতমালা প্রভাব ফেলে কোটি মানুষের জীবনে, জলবায়ু, নদী, এমনকি বিশ্বাসেও। চমকে দেওয়ার মতো এই রহস্যময় তথ্যগুলো জানতে মানুষ মাত্রাই কৌতূহলী। এই পর্বতমালা ভারত, নেপাল, ভুটান, তিব্বত এবং পাকিস্তানের বিস্তৃত অঞ্চলে প্রসারিত। এটি প্রায় 2400 কিলোমিটার দীর্ঘ এবং প্রস্থে প্রায় 150 থেকে 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। হিমালয় অঞ্চলেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত, যার উচ্চতা 8848.86 মিটার। এটি দক্ষিণ এশিয়ার জলবায়ু, নদী নির্ভর কৃষি এবং জীববৈচিত্র্যের উপর বিশাল প্রভাব ফেলে। এছাড়াও এই পর্বতমালা দক্ষিণ এশিয়ার বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং এখান থেকেই গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র এবং সিন্ধুর মতো বৃহৎ নদীগুলোর উৎপত্তি হয়েছে। হিমালয় পর্বতমালার গঠন এবং উৎপত্তি পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসে এক অসাধারণ অধ্যায়। প্রায় 5 কোটি বছর আগে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়। প্রাচীনকালে ভারতীয় প্লেট দক্ষিণ গোলার্ধে অবস্থিত ছিল এবং এটি ক্রমেই উত্তর দিকে সরতে থাকে। উত্তরমুখী এই গতির ফলে ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে দুই প্লেটের সংযোগ স্থলে ভাঁজ হয়ে উপরের দিকে উঠে গিয়ে এক বিশাল পর্বত শ্রেণীর সৃষ্টি করে, যা আজকের হিমালয়। এই প্রক্রিয়ার ফলস্বরূপ প্রাচীন ত্যাগী সাগর শুকিয়ে যায় এবং তার তলদেশ থেকে সৃষ্ট শিলা স্তরগুলো উঁচু হয়ে হিমালয়ের মূল পর্বত শ্রেণীর অংশ হয়ে ওঠে। উল্লেখযোগ্য বিষয় হলো হিমালয় এখনও প্রতি বছর গড়ে 5 থেকে 10 মিলিমিটার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, কারণ ভারতীয় প্লেট উত্তর দিকে ধাক্কা খেয়ে ক্রমে ইউরেশীয় প্লেটের নিচে প্রবেশ করছে। এই অবিরত চলমান টেকটনিক প্রক্রিয়া শুধুমাত্র হিমালয়ের উচ্চতাকেই প্রভাবিত করছে না, এটি এই অঞ্চলের ভূমিকম্প এবং অন্যান্য ভূতাত্ত্বিক কার্যকলাপের জন্যও দায়ী। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম হলো মাউন্ট এভারেস্ট, যা অভিযাত্রী এবং পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এটি নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত। নেপালি ভাষায় মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয়। হিমালয়ের শৃঙ্গগুলো প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অভিযাত্রীদের জন্য কঠিন চ্যালেঞ্জও সৃষ্টি করে। উচ্চতা, তীব্র ঠান্ডা, অক্সিজেনের অভাব এবং প্রতিকূল আবহাওয়া প্রতিটা শৃঙ্গারোহণকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে। এসব শৃঙ্গের চারপাশে রয়েছে হিমবাহ, গিরিখাত এবং অগম্য অঞ্চলের বিস্তৃতি। এগুলো শুধু ভূগোল এবং ভূতত্ত্বের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসেরও অংশ। হিমালয়ের অনেক শৃঙ্গকে স্থানীয় লোকেরা পবিত্র বলে মনে করে এবং সেগুলোর সঙ্গে বিভিন্ন পৌরাণিক কাহিনী জড়িত। মাউন্ট এভারেস্ট এই শৃঙ্গটি অভিযাত্রীদের জন্য সর্বোচ্চ চ্যালেঞ্জের প্রতীক। মাউন্ট এভারেস্টে আরোহণ করা শারীরিক এবং মানসিক দক্ষতার পরীক্ষা, যেখানে প্রতিটা পদক্ষেপ অভিযাত্রীদের বিপদের মুখোমুখি করে তোলে। অভিযাত্রীদের জন্য প্রধান চ্যালেঞ্জ হল শৃঙ্গের উচ্চতাজনিত সমস্যা। শৃঙ্গের 8000 মিটারের উপরের অংশ ডেড জোন নামে পরিচিত। এখানে অক্সিজেনের অভাব এতই তীব্র যে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে। তীব্র ঠান্ডা, প্রচণ্ড বাতাস ঘন্টায় 200 কিলোমিটার গতিতে প্রবাহিত হয়। এছাড়াও এখানকার প্রতিকূল আবহাওয়া, তুষারঝড় অভিযাত্রীদের জন্য প্রাণঘাতী হতে পারে। পাশাপাশি হিমবাহ ও বরফ ধসের ঝুঁকি সর্বদাই বিদ্যমান। অনেক অভিযাত্রী এভারেস্ট জয় করতে গিয়ে জীবন হারিয়েছেন। তাদের মৃতদেহ এখনও শৃঙ্গের বিভিন্ন অংশে রয়ে গেছে, কারণ উচ্চতায় উদ্ধার কাজ অত্যন্ত কঠিন। অভিযাত্রীদের দেহের তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে, যার মানে হলো শরীরের উপরে বরফের পাথর জমে যাওয়ার সম্ভাবনা। শারীরিক চ্যালেঞ্জ ছাড়াও অভিযাত্রীদের মনস্তাত্ত্বিক চাপও মোকাবেলা করতে হয়। দীর্ঘ সময় ধরে কঠিন পরিবেশে থাকার কারণে ক্লান্তি, মানসিক অবসাদ এবং একাকিত্ব তাদের সঙ্গী হয়। এভারেস্টে জয়ের প্রচেষ্টা শুধু ব্যক্তিগত দক্ষতা নয়, বরং একটি দক্ষ দলের সমন্বয় ও সঠিক পরিকল্পনার উপর নির্ভরশীল। প্রথমবারের মতো 1953 সালে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান, যা ইতিহাসের এক মাইল ফলক। এরপর থেকে বহু অভিযাত্রী এভারেস্ট আরোহণে সফল হয়েছেন, তবে এর ঝুঁকি ও চ্যালেঞ্জ এখনো একই রয়ে গেছে।
মাউন্ট এভারেস্ট আজ অভিযাত্রীদের জন্য সর্বোচ্চ স্বপ্ন এবং একই সঙ্গে পৃথিবীর এক বিশাল রহস্য। ইয়তি হলো হিমালয় অঞ্চলের একটি রহস্যময় প্রাণী, যার অস্তিত্ব এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। স্থানীয় লোককাহিনী অনুযায়ী ইয়তি একটি বড় আকৃতির লোমশ মানব সদৃশ জীব, যা সাধারণত তুষারময় পাহাড়ি অঞ্চলে বাস করে। তিব্বত ও নেপালের শেরপা সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী ইয়তি একটি শক্তিশালী অন্তর্মুখী প্রাণী, যা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলে। এটির উচ্চতা 7 থেকে 10 ফুট হতে পারে বলে মনে করা হয় এবং এটি মানুষের মতো 2 পায়ে হাঁটে। ইয়তি নিয়ে রহস্যময় কাহিনীগুলো 19 শতকের শেষ দিক থেকে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করতে শুরু করে, যখন হিমালয়ের অভিযাত্রীদের দল অজ্ঞাত প্রাণীর বিশাল পায়ের ছাপ দেখতে পান। এরপর বহু অভিযাত্রী ইয়তি দেখার দাবি করেছেন এবং এর পায়ের ছাপের ছবি তুলেছেন, যদিও সেগুলোকে বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়নি। 1950-এর দশকে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগের মতো বিখ্যাত অভিযাত্রীরাও ইয়তি নিয়ে আগ্রহ প্রকাশ করেন, এমনকি এই রহস্যময় প্রাণী সম্পর্কে অনুসন্ধান করেন। বিজ্ঞানীরা ইয়তি নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন। অনেকের মতে ইয়তি আসলে বিরল ধরনের এক ভাল্লুক, যেমন তিব্বতের বাদামি ভাল্লুক এবং হিমালয়ের কালো ভাল্লুক, যেগুলোকে দূর থেকে মানুষের মতোই মনে হয়। কিছু গবেষণায় প্রাপ্ত তথাকথিত ইয়তির ডিএনএ বিশ্লেষণ করে দেখা গেছে সেগুলো মূলত পরিচিত প্রাণী, যেমন ভাল্লুক এবং ছাগলের। তবে ইয়তির অস্তিত্ব এখনো জনসাধারণের কল্পনা এবং পপ সংস্কৃতিতে ব্যাপক জনপ্রিয়। এটি অনেক সিনেমা, বই এবং ডকুমেন্টারির বিষয়বস্তু হয়ে উঠেছে। স্থানীয় লোকদের জন্য ইয়তি কেবল একটি রহস্যময় প্রাণী নয়, তাদের সংস্কৃতি ও বিশ্বাসের অংশ। এটি প্রাকৃতিক শক্তি এবং অজানা জগতের প্রতীক। যদিও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ইয়তির অস্তিত্ব প্রমাণ করা সম্ভব হয়নি, এটি আজও হিমালয় অঞ্চলের এক আকর্ষণীয় এবং বিতর্কিত রহস্য। হিমালয় পর্বতমালা কেবল প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূতাত্ত্বিক বৈচিত্র্যের জন্যই বিখ্যাত নয়, এটি বিশ্বের বিভিন্ন ধর্মের জন্য একাধিক পবিত্র তীর্থস্থানের আবাসস্থল। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য তীর্থস্থান হল কৈলাস পর্বত, যা তিব্বতের অংশে অবস্থিত। কৈলাস পর্বতকে হিন্দু ধর্মে ভগবান শিবের আবাস এবং মহাসৃষ্টির কেন্দ্রস্থল হিসেবে পূজা করা হয়। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য পবিত্র, কারণ এটি বৌদ্ধ ধর্মের চক্রের কেন্দ্র হিসেবে বিবেচিত। হিমালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হল গঙ্গোত্রী হিমবাহ, যা গঙ্গা নদীর উৎস। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য গঙ্গা নদী পবিত্র এবং মা গঙ্গা রূপে পূজিত। গঙ্গোত্রীতে অবস্থিত মন্দির প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রীর আগমন ঘটায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য হিমালয়ের লুম্বিনী বিশেষ তীর্থস্থান, কারণ এটি ভগবান গৌতম বুদ্ধের জন্মস্থান। নেপালে অবস্থিত এই স্থানটি বৌদ্ধ তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত পবিত্র। হাজার বছর ধরে এই অঞ্চল ধর্মীয় সাধকদের তপস্যা স্থল এবং আধ্যাত্মিক অনুসন্ধানের জায়গা হয়ে উঠেছে। এই প্রতিটা স্থান মানুষের মধ্যে ভক্তি, বিশ্বাস এবং প্রাকৃতিক ঐশ্বর্যের প্রতি শ্রদ্ধার উদাহরণ হিসেবে রয়ে গেছে। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে হিমালয়ের গঠন এবং উৎপত্তি সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য উঠে এসেছে। হিমালয়ের হিমবাহ এবং তুষার গলন গবেষণার জন্য বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করছে, কারণ এর ফলে পানি সরবরাহ এবং স্থানীয় জলবায়ুর উপরে গুরুত্বপূর্ণ প্রভাব পড়ছে। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে হিমবাহের গতি এবং গলনের হার পর্যবেক্ষণ করে ভবিষ্যতের পানি সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি হিমালয়ের জীববৈচিত্র্য এবং পরিবেশগত পরিবর্তন নিয়ে গবেষণা চলমান, যেখানে গবেষকেরা নতুন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী আবিষ্কার করেছেন এবং পরিবেশগত সংকটগুলো চিহ্নিত করেছেন। হিমালয় পর্বতমালার বৈজ্ঞানিক গবেষণা শুধুমাত্র ভূতাত্ত্বিক, জলবায়ু এবং পরিবেশগত বিষয়ে নয়, বরং মানব জীবনের সুরক্ষা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। হিমালয় পর্বতমালা জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পৃথিবীর তৃতীয় মেরু হিসেবে কাজ করে এবং বিশ্বব্যাপী তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এশিয়ার প্রধান নদীগুলোর উৎস হিসেবে পানি সরবরাহ নিশ্চিত করে এবং তবে জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে, যার ফলে নদী প্রবাহে পরিবর্তন, পানি সংকট এবং বন্যার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রার উত্থান এবং গ্লেসিয়ার গলনের ফলে ভূমিধস, তুষারধস এবং জলাশয় বিস্ফোরণের মতো সমস্যাও তৈরি হচ্ছে। হিমালয়ের পরিবেশকে রক্ষা করা সারা এশিয়ার কোটি কোটি মানুষের জন্য অত্যন্ত জরুরি।